30 ঘন্টারও বেশি সময় ধরে আগুনে পুড়েছে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। কি ঘটেছিল জাহাজটিতে থাকা মার্কিন সেনাদের ভাগ্যে? ইরানের মিসাইল হামলায় কি এর নেপথ্য কারণ? জানা গেছে আগুন লাগার ফলে রণতরীটিতে থাকা ক্রু সদস্যরা এখন ব্যাপক অসুবিধায় পড়েছেন। মেঝে কিংবা টেবিলেই ঘুমাতে হচ্ছে তাদের, যাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। কিন্তু হঠাৎ করেই এত উন্নত বিমানবাহী রণতরীতে আগুন ধরল কিভাবে? ইরানের বিরুদ্ধে হামলা জোরদার করতে লোহিত সাগরে অবস্থান করছিল মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। এটিতে আছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কমপক্ষে 5000 সেনা। এছাড়াও F-18 সুপার হর্নেট মডেলের মতো প্রায় 75টি যুদ্ধবিমানকে নিয়ে ইরানের বিরুদ্ধে হামলার মিশনে ছিল রণতরীটি। কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্রের হামলা থেকে যেন নিস্তার নেই যুক্তরাষ্ট্রের এই দানবীয় যুদ্ধজাহাজটির। মার্কিন বিমানবাহী রণতরীকে সাহায্যকারী প্রতিটি লক্ষ্যবস্তুতে হামলা চালাবে ইরান, এমনটি জানিয়ে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর সম্প্রতি এক বিবৃতিতে বলেছে, পারমাণবিক শক্তিচালিত ইউএসএস জেরাল্ড আর ফোর্ড রণতরীটির মধ্যপ্রাচ্যে উপস্থিতি আমাদের জন্য সরাসরি হুমকি তৈরি করছে। লোহিত সাগরে উল্লিখিত ক্যারিয়ার গ্রুপকে সহায়তা প্রদানকারী যুক্তরাষ্ট্রের প্রতিটি কমান্ড সেন্টারকে বৈধ লক্ষ্যবস্তু বানিয়েছে ইরান। IRGCর এমন হুমকির পরই জানা গেল 30 ঘন্টারও বেশি সময় ধরে আগুনে পুড়েছে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ এই রণতরীটি, যেই আগুন নিয়ন্ত্রণে আনতে চরম হিমশিম অবস্থায় পড়েছিল জাহাজটিতে থাকা মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা। 17 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। তাহলে কি মার্কিন এই রণতরীতেও মিসাইল হামলা চালিয়েছে ইরান? আগুনের এই ঘটনাটি ঘটেছে মূলত গত সপ্তাহে। তবে ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ড সে বিষয়ে এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা দেয়নি মার্কিন কেন্দ্রীয় কমান্ড। যদিও এই ঘটনার পর জাহাজটিতে থাকা 6 শতাধিক সেনা শয্যাহীন হয়ে পড়েছে বলে জানা গেছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। এক বিবৃতিতে মার্কিন কেন্দ্রীয় কমান্ড দাবি করেছে যে আগুনের এই ঘটনাটি ঘটেছে মূলত জাহাজটির প্রধান লন্ড্রিতে। তবে এতে রণতরীটির প্রপালশন প্ল্যান্টের কোনো ক্ষতি হয়নি, এমনকি বিমানবাহী রণতরীটি পুরোপুরি সচল রয়েছে বলেও জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এর আগে চলতি মাসের 3 তারিখ যুক্তরাষ্ট্রের সামরিক বহরের আরেক বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে কমপক্ষে 4টি ক্রুজ মিসাইল ছুড়ে ইরান। সেই ঘটনায় রণতরীটির খুব একটা ক্ষয়ক্ষতি না হলেও এক প্রকার ভয়ে মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট জলসীমা থেকে পালিয়ে যায় এটি। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে এবার সামনে এলো নতুন এক চাঞ্চল্যকর দাবি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানকে আরো শক্তিশালী করতে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে রাশিয়া। স্যাটেলাইট চিত্র থেকে শুরু করে উন্নত ড্রোন প্রযুক্তি সবকিছুতেই সরাসরি ভূমিকা রয়েছে রাশিয়ার। তাই প্রশ্ন উঠছে, রাশিয়ার সহায়তাই কি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নাস্তানাবুদ করে ছাড়বে ইরান? মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ইরানকে শুধু উপগ্রহ চিত্রই দিচ্ছে না, বরং তাদের ড্রোন প্রযুক্তির আধুনিকায়নেও সক্রিয়ভাবে সহায়তা করছে। একাধিক সূত্রের বরাত দিয়ে প্রকাশিত এই প্রতিবেদনে দাবি করা হয়, এই সহায়তা ইরানের সামরিক সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব ধরে রাখতে এবং মার্কিন ইসরায়েলি শক্তির মোকাবিলায় ইরানকে সক্ষম রাখতেই এই কৌশল নিয়েছে রাশিয়া। বিশ্লেষকদের মতে সংঘাত দীর্ঘায়িত হলে তা মস্কোর সামরিক ও অর্থনৈতিক স্বার্থের জন্যও সুবিধাজনক হতে পারে। সূত্রগুলোর দাবি, ইরানের বহুল আলোচিত শাহেদ ড্রোনের উন্নত সংস্করণ তৈরিতে রাশিয়া বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা দিয়েছে। বিশেষ করে ড্রোনের যোগাযোগ ব্যবস্থা, নেভিগেশন এবং নির্ভুলতা বাড়াতে আধুনিক প্রযুক্তি সরবরাহ করা হয়েছে।
এছাড়াও মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনী ও তাদের মিত্রদের অবস্থান সংক্রান্ত সংবেদনশীল গোয়েন্দা তথ্য ইরানের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে বলে দাবি করা হয়েছে। বিশ্লেষকদের ধারণা, রাশিয়ার এই সমর্থনের ফলে ইরান সাম্প্রতিক সময়ে মার্কিন রাডার ব্যবস্থাগুলোর উপর আরও নির্ভুল আঘাত হানতে সক্ষম হয়েছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তবে এসব দাবিকে সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এই প্রতিবেদন ভিত্তিহীন এবং ভুয়া তথ্যের উপর দাঁড়িয়ে তৈরি। তার দাবি, চলমান সংঘাত ঘিরে বিভিন্ন ধরনের অসত্য তথ্য ছড়িয়ে পড়ছে এবং প্রতিটি বিষয়ে মন্তব্য করার প্রয়োজন নেই। এমনকি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও জানানো হয়েছে এ বিষয়ে তাদের কাছে নিশ্চিত কোনো প্রমাণ নেই। 28 ফেব্রুয়ারির পর থেকে মধ্যপ্রাচ্যে শুরু হওয়া সংঘাত বর্তমানে এক নতুন অধ্যায়ে রূপ নিয়েছে। ইরানের জোরালো পাল্টা প্রতিরোধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এখন অনেকটাই নাজেহাল অবস্থা। এরই মাঝে রাশিয়ার প্রযুক্তি সহায়তার দাবি সংঘাতে যোগ করছে নতুন মাত্রা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুধু সামরিক নয়, বরং তথ্যযুদ্ধ এবং কৌশলগত জোটের লড়াইয়েও রূপ নিচ্ছে। কে কাকে কতটা সহায়তা দিচ্ছে তা নিয়ে বাড়ছে ধোঁয়াশা, আর সেই সঙ্গে বাড়ছে উত্তেজনাও। এবার যুদ্ধের ময়দানে ইরান ফিরবে আরো কঠিন রূপে। শত্রুকে পরাজিত করতে কোনো সুযোগই ছাড়তে রাজি নয় দেশটি। সম্প্রতি ঘটে যাওয়া লারিজানির মৃত্যুর ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটা যেন এক নতুন যুদ্ধের সংকেত। আর সেই সংকেতেই এবার সরাসরি হুঁশিয়ারি দিলেন আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। প্রতিটি রক্তের দাম আছে, এই এক বাক্যেই যেন ঝড় তুললেন ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা। এই অবস্থায় প্রশ্ন এখন একটাই, কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে এই প্রতিশোধ? ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি নিহত হওয়ার মাত্র একদিনের মাথায় এক শক্ত প্রতিক্রিয়া জানালেন দেশটির নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। সম্প্রতি প্রকাশিত এক লিখিত শোক বার্তায় তিনি শুধু শোকই জানাননি, বরং সরাসরি প্রতিশোধের ইঙ্গিত দিয়েছেন। ওই বিবৃতিতে খামেনি উল্লেখ করেন, লারিজানির মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যা করা শুধু একটি ব্যক্তিগত ক্ষতি নয়, এটি ইসলামের শত্রুদের গভীর ঘৃণার বহিঃপ্রকাশ। তার মতে, এই ধরনের হত্যাকাণ্ড প্রমাণ করে শত্রুরা কতটা আতঙ্কিত এবং ঘৃণায় পূর্ণ। তবে সবচেয়ে আলোড়ন তৈরি করেছে তার হুঁশিয়ারি। মোস্তফা স্পষ্টভাবে জানিয়েছেন, সব রক্তের একটি নির্দিষ্ট মূল্য থাকে এবং এই মূল্য খুব শীঘ্রই খুনিদের পরিশোধ করতে হবে। এই বক্তব্য ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে এ ধরনের বক্তব্য সাধারণ শোকবার্তার বাইরে গিয়ে সরাসরি প্রতিশোধমূলক পদক্ষেপের ইঙ্গিত দেয়। বিশেষ করে যখন ইসরায়েল নিজেই এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে, তখন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এখন প্রশ্ন, ইরান কি সরাসরি প্রতিক্রিয়া দেখাবে নাকি আবারও প্রক্সি যুদ্ধের পথ বেছে নেবে? কারণ অতীতের অভিজ্ঞতা বলছে তেহরান কখনোই এমন হামলার জবাব চুপচাপ হজম করেনি। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে দিনের পর দিন ধরে চলা যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের এই যুদ্ধে লারিজানি হত্যাকাণ্ডকে তেহরানের নেতৃত্বের ওপর অন্যতম বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। এর আগে যুদ্ধের প্রথম দিনেই 28 ফেব্রুয়ারি মোস্তফা খামেনির বাবা ও তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছিলেন। এই অবস্থায় লারিজানির মৃত্যু এখন শুধু একটি ঘটনা নয়, এটি হয়তো সেই আগুন যা পুরো অঞ্চলকে আবারও অস্থির করে তুলতে পারে। যুদ্ধের মাঝেই কি পারমাণবিক অস্ত্র তৈরির কাজ সারছে ইরান? 200 কেজি ইউরেনিয়াম দিয়ে কি করতে চলেছে ইরান? তাহলে কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাই সত্য হতে যাচ্ছে? যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ডের দাবি, সমৃদ্ধ ইউরেনিয়ামের দিক থেকে সর্বোচ্চ স্থানে পৌঁছেছে ইরান। মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের জন্যই এমন চেষ্টা করছে তেহরান। প্রশ্ন হলো, পারস্য উপসাগরীয় অঞ্চলে স্থলবাহিনী পাঠাচ্ছে কেন যুক্তরাষ্ট্র?
ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে ধ্বংস করার জন্যই দেশটির বিরুদ্ধে নতুন করে যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। কিন্তু এই যাত্রায় ইহুদিবাদীরা ঠিক কতটা সফল হতে পেরেছে সেই প্রশ্নের সমীকরণ মেলাতে ব্যস্ত সমরবিদরা। যদিও সাম্প্রতিক সময়ে জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA জানিয়েছে ইরানের ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে এখনো মজুদ আছে প্রায় 200 কেজি ইউরেনিয়াম, যা 60%-রও বেশি সমৃদ্ধ। তবে ইরান আসলে পারমাণবিক অস্ত্র তৈরি করছে কিনা সে বিষয়ে নিশ্চিত নয় আন্তর্জাতিক এই সংস্থাটি। যদিও ইরানের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে বেশ নাজেহাল অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী, এমন পরিস্থিতির মাঝেও থেমে নেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ষড়যন্ত্র। ইরানের ওই সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে হাতিয়ে নেওয়ার পায়তারা করছে যুক্তরাষ্ট্র। তাই তো সম্প্রতি ইরানের বিরুদ্ধে স্থল অভিযান পরিচালনা করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট। এরই মধ্যে জাপানের একটি ঘাঁটি থেকে প্রায় 2500 সেনা নিয়ে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে মার্কিন যুদ্ধজাহাজ USS ত্রিপলি। জাহাজটি বর্তমানে সিঙ্গাপুরের মালাক্কা প্রণালীর দিকে এগিয়ে যাচ্ছে বলে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। তাহলে কি মার্কিন এই যুদ্ধজাহাজটি নির্দিষ্ট বন্দরে পৌঁছানোর পরই ইরানের বিরুদ্ধে স্থল অভিযান পরিচালনার অনুমতি দেবেন ট্রাম্প? ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর সাহস পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, যার কারণে এখনই দেশটিতে স্থলবাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি। যদিও বিশ্লেষকদের ধারণা পারস্য উপসাগরীয় অঞ্চলে স্থলবাহিনী মোতায়েনের মাধ্যমে ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধের পূর্ব প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রশাসন। তবে প্রশ্ন থেকেই যায়, ইরান কি আসলেই পারমাণবিক অস্ত্র তৈরি করছে? JBS Holdings Limited ইরানের ইউরেনিয়ামের মজুদ সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, এমনটি দাবি মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ডের। এ প্রসঙ্গে তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের জোরদার চেষ্টা চালাচ্ছে ইরান। দেশটি এখনো ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং আত্মঘাতী ড্রোন তৈরি করছে, যার সাহায্যে ইরান মূলত মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও ইসরায়েলের বিরুদ্ধে হুমকি তৈরি করছে। দেশটির ইউরেনিয়ামের মজুদ নজিরবিহীন একটি ঘটনা। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদলু এজেন্সি। যদিও ইরানের সরকারের শীর্ষ মহল বহুদিন ধরেই দাবি করে আসছে যে তাদের এই পারমাণবিক কর্মসূচি কেবলই দেশটির বেসামরিক খাতে ব্যবহার করা হচ্ছে, যা দিয়ে শিক্ষা ও চিকিৎসা খাতের উন্নয়ন ঘটাচ্ছে ইরান। একটি হত্যাকাণ্ড, তারপর নীরবতা, আর হঠাৎ করেই আকাশ জুড়ে আগুনের ঝড়। এভাবেই প্রতিশোধ নিল ইরান। তেল আবিবের আকাশে যে বিস্ফোরণের ধ্বনি শোনা গেছে তা শুধু একটি হামলার শব্দ নয়, বরং এক নতুন সমীকরণের ঘোষণা। প্রশ্ন হচ্ছে, এটাই কি সেই প্রতিশোধ যার জন্য অপেক্ষা করছিল ইরান? ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানির হত্যার পর থেকেই স্পষ্ট ছিল ইরান চুপ করে থাকবে না। আর এবার সেই জবাব এসেছে সরাসরি ইসরায়েলের হৃদয়ে। রাজধানী তেল আবিবকে লক্ষ্য করে চালানো হয়েছে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, যেখানে প্রথমবারের মতো ব্যবহারের দাবি উঠেছে বিধ্বংসী ক্লাস্টার ওয়ারহেড। ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামী রেভলিউশনারি গার্ড ক্রপস জানিয়েছে, এই অভিযানে ব্যবহার করা হয়েছে খুররাম শাহর 4 এবং কদর মডেলের ক্ষেপণাস্ত্র। প্রতিটি ক্ষেপণাস্ত্রে যুক্ত ছিল একাধিক সাব মিউনিশন, যেগুলো মাঝ আকাশে ছড়িয়ে পড়ে একসঙ্গে বহু বিস্ফোরণ ঘটাতে সক্ষম। ফলে প্রতিরোধ করা হয়ে ওঠে অত্যন্ত কঠিন। ইসরায়েলি সূত্র বলছে, তেল আবিবের জনবহুল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকায় এই হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষায় এটি কেবল একটি বিস্ফোরণ নয়, বরং একসঙ্গে বহু আঘাতের ঝাপটা, যা মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে দেয় পুরো এলাকায়। এই হামলার পর সবচেয়ে বড় প্রশ্ন, ইসরায়েলের বহুল প্রচারিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি চ্যালেঞ্জের মুখে? ক্লাস্টার ওয়ারহেডের মতো প্রযুক্তি যদি ধারাবাহিকভাবে ব্যবহৃত হয়, তাহলে ভবিষ্যতে ইসরায়েলের প্রতিরোধ কতটা কার্যকর থাকবে?
অন্যদিকে ইরানের বার্তা আরও কঠোর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে জানিয়েছেন, লারিজানির মৃত্যু ইরানকে দুর্বল করেনি, বরং দ্রুত নতুন নিয়োগের মাধ্যমে রাষ্ট্রীয় কাঠামো আগের মতোই শক্ত রাখা হয়েছে। অর্থাৎ নেতৃত্বে আঘাত এলেও রাষ্ট্র ব্যবস্থা অটুট। সংঘাতের মাত্রা আরও বাড়িয়ে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তার অবস্থান পরিষ্কার, কোনো সমঝোতায় যাবে না ইরান। JBS Holdings Limited. এদিকে দেশের ভেতরেও কঠোর বার্তা দিচ্ছে ইরান। গুপ্তচর বৃত্তির অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা দেখাচ্ছে বাইরের শত্রুর পাশাপাশি ভেতরের হুমকির বিরুদ্ধেও সমানভাবে সক্রিয় দেশটি। 2 সপ্তাহ ধরে চলা এই সংঘাত এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি পদক্ষেপই নতুন উত্তেজনা তৈরি করছে, আর প্রতিটি আঘাত যেন আরও বড় আঘাতের ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার বিষয়, ইরানের এই প্রতিশোধের আঘাত কি শেষ নাকি কেবল শুরু। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হ্রাস পেয়েছে ইসরায়েলি রাডার ব্যবস্থার সক্ষমতা। এমন প্রশ্ন এখন শুধু বিশ্লেষকদের নয়, ইসরায়েলের সাধারণ মানুষের মনেও। যে দেশটি নিজেদের আকাশ প্রতিরক্ষাকে প্রায় অপ্রতিরোধ্য বলে দাবি করত, সেখানে হঠাৎ করে কি বদলে গেল। গত 17 মার্চের রাত ইসরায়েল জুড়ে ছিল আতঙ্কের আর্তনাদ। ইরান থেকে ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্র আর ক্লাস্টার মিউনিশন আকাশ ছিঁড়ে নেমে আসে। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে তেল আবিবের আশেপাশের এলাকা। সবচেয়ে ভয়াবহ আঘাত আসে শহরের খুব কাছেই একটি আবাসিক ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণের পর ভবনের ভেতরে বিশাল গর্ত তৈরি হয়। সেখানে থাকা একটি সেফ রুমও কোনো কাজে আসেনি, কারণ আঘাত হানার আগে নিরাপদ আশ্রয়ে যাওয়ার মতো সময়ই পাননি বাসিন্দারা। ঘটনাস্থলেই নিহত হন অন্তত 2 ইসরায়েলি। এই একটি ঘটনাই বদলে দিয়েছে পুরো আলোচনার দিক। প্রশ্ন উঠছে, কোথায় ছিল সতর্কীকরণ ব্যবস্থা? কেন সাইরেন বাজেনি যথেষ্ট আগে? ইসরায়েলের মতো প্রযুক্তিগতভাবে উন্নত দেশের ক্ষেত্রে এই ধরনের ব্যর্থতা কি কেবল কাকতালীয়? বিশ্লেষকেরা বলছেন, বিষয়টি হয়তো আরও গভীর। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলাগুলো শুধু আঘাত হানার জন্য নয়, বরং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধীরে ধীরে দুর্বল করে দেওয়ার একটি কৌশল। একের পর এক হামলার ফলে রাডার সিস্টেমের উপর চাপ তৈরি হচ্ছে, যা সময়ের সঙ্গে সঙ্গে তার কার্যকারিতা কমিয়ে দিতে পারে। এখানেই উঠে আসে বড় প্রশ্ন, ইরান কি শুধু ক্ষেপণাস্ত্র ছুটছে, নাকি তারা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা পরীক্ষা করছে? যদি তাই হয়, তাহলে এই হামলাগুলো ভবিষ্যতের আরও বড় আক্রমণের প্রস্তুতি কিনা, সেটাই এখন সবচেয়ে বড় উদ্বেগ ইসরায়েলের জন্য। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেটিকে এতদিন প্রায় অভেদ্য ঢাল হিসেবে দেখা হতো, সেটি এখন নতুন করে সমালোচনার মুখে। সাধারণ মানুষ থেকে শুরু করে নিরাপত্তা বিশ্লেষক, সবার একটাই প্রশ্ন, ইসরায়েল কি সত্যি আর নিরাপদ আছে এখন? অন্যদিকে ইরানের পক্ষ থেকে সরাসরি কোনো বিস্তারিত ব্যাখ্যা না এলেও তাদের হামলার ধরনই যেন অনেক কিছু বলে দিচ্ছে। নির্ভুল লক্ষ্যবস্তু নির্বাচন, একাধিক ধাপে আঘাত, সব মিলে এটি শুধুমাত্র শক্তি প্রদর্শন নয়, বরং একটি সুপরিকল্পিত সামরিক কৌশলের ইঙ্গিত।